১৯৬০ সালে যখন প্রথম ডমিনোস পিৎজা খোলা হয় তখন পুরো দিনের বিক্রি ছিল মাত্র $14। কিন্তু কে জানত সেই খবরের কাগজ বিক্রি করা ছেলে, যার জীবনে ছিল না বাবার ছায়া, না মায়ের স্নেহ, একদিন হবে ১৮,০০০-এরও বেশি পিৎজা আউটলেটে মালিক। তবে এই সাফল্যের যাত্রাটা একেবারে সরল ছিল না। ধার করে শুরু করা একটি পিৎজার দোকান একদিন গড়ে তোলে $1 বিলিয়ন সাম্রাজ্য। কিন্তু এর পথে ছিল অসংখ্য বাধা। কখনো ভাই ছেড়ে চলে যায়, কখনো জমানো সব টাকা প্রতারণায় হারিয়ে যায়, কখনো পার্টনার করে বিশ্বাসঘাতকতা। আর তার উপর যেই নাম দিয়ে দোকান খোলা হয়েছিল সেটাও আসলে অন্য কারো নামে ছিল। লাখ লাখ ডলারের মামলা আর একটি ভাইরাল ভিডিও যা বছরের পর বছর পরিশ্রম করে তৈরি করা প্রতিষ্ঠানটির সম্মান হুমকির মুখে ফেলে দেয়। এই গল্প সেই মানুষটির, থমাস মোনাগান, যিনি এইসব প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে শূন্য থেকে শুরু করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। ২৫ মার্চ ১৯৩৭ সালে থমাস মোনাগান জন্মগ্রহণ করেন আমেরিকার মিশিগানে এক মধ্যবিত্ত পরিবারে। তার বাবা ছিলেন ট্রাক ড্রাইভার আর মা নার্সিং স্কুলে কাজ করতেন। কিন্তু মাত্র ৪ বছর বয়সে বাবার মৃত্যু হলে এবং মা সংসার চালাতে অক্ষম হওয়ায় টম ও তার ভাই জিমকে ৭ বছরের জন্য সরকারি আশ্রয়ে পাঠিয়ে দেওয়া হয়। থমাসের শৈশব ছিল কষ্টে ভরা। না বাবার স্নেহ, না মায়ের আদর, কেবল সরকারি ফোস্টার কেয়ার আর বোর্ডিং স্কুলের কঠোর নিয়মে বড় হতে হয় তাকে। উচ্চ মাধ্যমিকও ঠিকভাবে পাশ করতে পারেননি, তবে অনেক কষ্টে মিশিগান ইউনিভার্সিটিতে ভর্তি হন। কিন্তু দুঃখের বিষয়, তার কাছে টিউশন ফি দেওয়ার টাকাটুকুও ছিল না। জীবন একের পর এক ধাক্কা দিচ্ছিল। শেষমেশ তিনি শুরু করেন বাড়ি বাড়ি খবরের কাগজ বিলি করার কাজ। এখান থেকেই তার ব্যবসায়িক চেতনা গড়ে ওঠে। প্রতিটি পয়সা জমিয়ে রাখার চেষ্টা করতেন তিনি। কিন্তু দুর্ভাগ্য, তার সামান্য সঞ্চয়টুকু একটি প্রতারণার শিকার হয়ে হারিয়ে যায়। ঠিক তখনই ১৯৫৯ সালে তার ভাই জিম একটি আইডিয়া নিয়ে আসে যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। জিম তখন পোস্ট অফিসে চাকরি করতেন, কিন্তু খরচ চালাতে ইভিনিংসে পার্ট টাইম কাজ করতেন এক রেস্টুরেন্টে, যার মালিক ছিলেন ডোমিনিক ডিভার্টি। সেই মালিকের একটি পুরনো বন্ধ হয়ে যাওয়া রেস্টুরেন্ট মিশিগানে বিক্রির জন্য উঠেছে। দাম চাওয়া হয় মাত্র $500। তবে এর সঙ্গে $২,০০০ ঋণও পরিশোধ করতে হবে নতুন মালিককেই। জিম যখন এই খবর টমকে জানায়, তারা সিদ্ধান্ত নেয় যে এই রেস্টুরেন্টটা তারা একসঙ্গে কিনে চালাবে। পোস্ট অফিস থেকে $৯০০ ঋণ নিয়ে তারা রেস্টুরেন্টটি কিনে ফেলে। কিন্তু তারা নামটা পরিবর্তন করেনি এবং বদলে ডোমিনিক তাদের কিছু রেসিপি ও সস বানানোর গোপন কৌশল শিখিয়ে দেন। তারা ঠিক করে রেস্টুরেন্টটি প্রতিদিন সন্ধে ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা রাখবে। এতে করে জিমের পোস্ট অফিসের চাকরি ক্ষতিগ্রস্ত হবে না, আবার টমের সকালে ইউনিভার্সিটিতে ক্লাস করার স্বপ্নটাও চলতে পারবে। অবশেষে ৯ ডিসেম্বর ১৯৬০ সালে তারা অফিসিয়ালি রেস্টুরেন্টটি চালু করে। প্রথম দিনে বিক্রি হয় মাত্র $14 পিৎজা। প্রথম সপ্তাহে তাদের কাছে এমনকি ফোন পর্যন্ত ছিল না। রেস্টুরেন্ট চালু হবার কয়েক মাস পর থেকেই টম আর তার ভাই জিমের মধ্যে মতবিরোধ শুরু হয়। জিম মূলত পোস্ট অফিসে চাকরি করত আর রেস্টুরেন্টে সে পার্ট টাইম কাজ করত। কিন্তু ধীরে ধীরে টম বুঝতে পারে জিম ব্যবসায় যথেষ্ট মন দিচ্ছে না। দিনের পর দিন বিক্রি বাড়ছে, কাজের চাপও বাড়ছে। টম চাইছিল রেস্টুরেন্টকে বড় করতে, কিন্তু জিম সেই ভিশনটা শেয়ার করছিল না। সে ভাবত রেস্টুরেন্টটা ছোট আকারেই থাকুক, যাতে অতিরিক্ত পরিশ্রম করতে না হয়। এই বিষয়গুলো নিয়েই প্রথমে ঝগড়া শুরু হয়। কাজের ভাগাভাগি, সময় দেওয়া আর সিদ্ধান্তে একমত না হওয়া, এসব নিয়ে তাদের মধ্যে বারবার উত্তেজনা দেখা দিতে থাকে। এমনকি একসময় ব্যাপারটা হাতাহাতি পর্যন্ত গড়ায়। রেস্টুরেন্ট খোলার মাত্র ৮ মাস পর জিম রেস্টুরেন্ট থেকে সরে দাঁড়ায়, যদিও পুরো আইডিয়াটাই ছিল ওর। 50% শেয়ারের বিনিময়ে টম তাকে দিয়ে দেয় সেই ভোক্সওয়াগেন গাড়ি, যা তারা মূলত পিৎজা ডেলিভারির জন্য কিনেছিল। জিম খুশি মনে সেই গাড়ি নিয়ে সরে যায়, এটা না জেনেই যে সে আসলে কত বড় ক্ষতির সিদ্ধান্ত নিচ্ছে। এখন টম হয়ে গেলেন রেস্টুরেন্টের ১০০% মালিক, কিন্তু তার মানে হলো এখন তাকে পুরো সময়টা রেস্টুরেন্টেই দিতে হবে।
এর ফলে তার ইউনিভার্সিটি যাওয়ার স্বপ্ন আবার ভেঙে গেল। সে অনেক দিন পর্যন্ত রেস্টুরেন্টেই থেকে যেত, রাতের খাবারে পোড়া পিৎজা খেয়ে দিন কাটাত। ধীরে ধীরে রেস্টুরেন্টের বিক্রি আবার বাড়তে শুরু করল। টম নিয়োগ দিল 2 জন হেল্পার। এখন প্রতিদিন গড়ে $57 লাভ করতে পারছিল। ফাঁকা সময়ে টম শহরের অন্য পিৎজা দোকানগুলোতে যেত, বাজার বিশ্লেষণ করত। এই সময়ই এক ইতালিয়ান রেস্টুরেন্টের মালিকের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। সেই মালিক টমকে তার বিখ্যাত সসের রেসিপিও দিয়ে দেয়। এই রেসিপি দিয়ে তৈরি পিৎজা এতটাই জনপ্রিয় হয় যে ক্রেতার ভিড় বেড়ে যায়। এমন সময় কারো কাছ থেকে টম একটি পরামর্শ পায়, সে যদি আরেকটি ব্রাঞ্চ খোলে তাহলে ব্যবসা আরও বাড়বে। কিন্তু সমস্যা হলো টম এখন একা, তার ভাই জিমও আর সাথে নেই। তাই সে চায় এমন একজন পার্টনার যে তার পুরনো রেস্টুরেন্ট চালাবে আর সে নতুন ব্রাঞ্চের দিকে মনোযোগ দেবে। একদিন হঠাৎ ডোমিনোজে জিম গিলমোর নামে এক লোক আসে। টম তাকে এক ঝলকেই চিনে ফেলে। সে ছিল শহরের এক বিখ্যাত রেস্টুরেন্টের মালিক। তারা কথা বলতে শুরু করে রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে। সেই আড্ডাতেই টম গিলমোরকে নিজের পরিকল্পনার কথা জানায়। সে নতুন ব্রাঞ্চ খুলতে চায়। এখন যেহেতু গিলমোরের রেস্টুরেন্ট চালানোর অভিজ্ঞতা ছিল, তাই টম ও তার মধ্যে একটি ডিল হয়ে যায়। শর্ত ছিল গিলমোর $500 দিয়ে ব্যবসার 50% শেয়ার পাবে এবং প্রথম যে ডমিনিক্স রেস্টুরেন্টটি আছে সেটি সেই চালাবে। কিন্তু গিলমোর বলে তার কাছে তখন $500 নেই, পরে দিয়ে দেবে। টমের তখন পার্টনারের খুব দরকার ছিল, তাই সে রাজি হয়ে যায়। ফলে গিলমোর হয়ে গেল ডমিনিক্স রেস্টুরেন্টের 50% পার্টনার, তাও $1 না দিয়ে। এই অবস্থায় টম তার দ্বিতীয় ব্রাঞ্চ চালু করে এবং প্রথম ব্রাঞ্চের দায়িত্ব গিলমোরকে দিয়ে দেয়। এটাই ছিল সেই ভুল সিদ্ধান্তের মুহূর্ত, যা পরে গিয়ে টমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কারণ একজন অপরিচিত লোককে যাচাই না করেই ব্যবসার অর্ধেক দিয়ে দেওয়া সত্যি ঝুঁকিপূর্ণ ছিল। দেখতে না দেখতে প্রথম ব্রাঞ্চের বিক্রি এবং পিৎজার মান দুটোই কমতে শুরু করে। টমের সন্দেহ হয় গিলমোর হয়তো চুপি চুপি ক্যাশ ড্রয়ার থেকে টাকাও তৈরি করছে। গিলমোর শহরে আরও 2টি রেস্টুরেন্ট চালাতো, কিন্তু তার মদ্যপানের অভ্যেস ছিল, যা আগে সে সামলে নিতে পারেনি। টমের ধারণা ছিল হয়তো এবার সে বদলে গেছে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। এছাড়াও যে চুক্তি গিলমোর টমের সাথে করেছিল, তাতে সে চতুরতার সাথে এমন কিছু শর্ত ঢুকিয়ে দেয় যার ফলে সে ব্যবসার লাভের 50% অংশীদার হলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণের দায় এড়িয়ে যেতে পারে। এখন এমন অবস্থায় এসে দাঁড়ালো যে টম 2টা ব্রাঞ্চই সময় দিচ্ছে, আর গিলমোর যখন ইচ্ছা তখন কাজ করছে। সব মিলিয়ে যেন গিলমোর টমের সহজ সরলতা আর কষ্টের সুযোগ নিচ্ছে। টম তাকে বহুবার বলেছে চুক্তি বাতিল করতে, কিন্তু গিলমোর প্রতিবারই এড়িয়ে গেছে। তবে এত কিছুর পরেও টমের বিপদ তখনও শেষ হয়নি। পরবর্তী ধাক্কাটা আসে সেই ব্যক্তি থেকে যার নাম দিয়ে টম তার ব্যবসা চালাচ্ছিল, মানে ডমিনিক ডিভার্টি। ডমিনিক যখন দেখল টম তার নাম দিয়ে আরো অনেক জায়গায় রেস্টুরেন্ট খুলে বসেছে, তখন সে বিষয়টি আর সহ্য করতে পারল না। কারণ ডমিনিক নিজেও তখন একই শহরে তার নামে রেস্টুরেন্ট চালাচ্ছিল, ফলে কাস্টমারদের মাঝেও চরম বিভ্রান্তি তৈরি হচ্ছিল। অবশেষে ডমিনিক ফোন করে টমকে স্পষ্ট জানিয়ে দিল যেন সে তার নাম আর ব্যবহার না করে। এই খবরটা যেন টমের মাথায় বাজ পড়ার মতো লাগে। এমন সময় কেউ টমকে একটা চমৎকার পরামর্শ দেয়। সে যেন এমন একটা নাম বেছে নেয় যেটা ডমিনিক নামটার সঙ্গে কিছুটা মিল থাকে, কারণ তখনকার দিনে মানুষ ফোন বুক দেখে নাম খুঁজত। তাই যদি নাম কিছুটা মিল থাকে তাহলে ডমিনিকের পাতায় টমের রেস্টুরেন্টের নামও চলে আসবে। অনেকদিন ধরে ভাবার পর টমের মাথায় আসে এক নাম, ডমিনোজ। নামটা টমের এতটাই ভালো লেগে যায় যে সেই দিন থেকেই সে ডমিনিক্স নয় বরং ডমিনোজ নামে ব্যবসা চালানো শুরু করে। নাম পরিবর্তনের অর্থ ছিল এখন নতুন লোগো লাগবে। তাই তারা একেবারে সোজাসাপটা সিদ্ধান্ত নেয়, ডমিনো খেলায় যে বর্গাকৃতির টাইলস থাকে সেটাকেই তারা লোগোর মতো ব্যবহার করবে। ডমিনোজ একদিন শুধু পিৎজা পরিবেশন করেছিল, সেদিনই তারা সবচেয়ে বেশি লাভ করে। টম বুঝে যান বড় মেনু শুধু কাজের চাপ বাড়ায়, কিন্তু ছোট মেনুতে লাভ অনেক বেশি। সেই দিনের পর থেকে ডমিনোজের মেনু থেকে বাড়তি সব আইটেম বাদ দিয়ে
শুধুমাত্র পিৎজাতেই ফোকাস করা হয়। এমনকি পিৎজারও শুধু 2টি সাইজ রাখা হয়, 8 ইঞ্চি এবং 12 ইঞ্চি। টম লক্ষ্য করেন গ্রাহকরা গরম পিৎজা খেতে পছন্দ করেন, তাই পিৎজাকে গরম রাখার জন্য বিশেষ ধরনের শক্ত কার্টনের বাক্স ব্যবহার শুরু করেন তিনি, এবং এই উদ্যোগ পিৎজা ডেলিভারির দুনিয়ায় এক বিপ্লব ঘটিয়ে দেয়। এরপর টম ডেলিভারি ব্যাগ অর্থাৎ পাউচ ব্যবহার শুরু করেন, যাতে পিৎজা দীর্ঘ সময় গরম থাকে আর গ্রাহক সন্তুষ্ট থাকে। এই পাউচগুলো তাপ ধরে রাখে এবং পরিবেশনের সুবিধা করে, যা তখনকার দিনে একেবারে নতুন ধারণা ছিল। এই ধরনের ডেলিভারি ইনোভেশনের জন্য ডমিনোজ প্রতিযোগীদের চেয়ে অনেক এগিয়ে যায়। যেমন প্রতিদ্বন্দ্বী পিৎজা হাট তখন তাদের শাখাগুলোর বেশিরভাগ জায়গা ডাইনিং মানে বসে খাওয়ার সুবিধায় ব্যবহার করত, কিন্তু ডমিনোজ পুরোপুরি ফোকাস করছিল কেবল ডেলিভারিতে। এই সময় টম এই ব্যবসায় 7 বছর পার করে ফেলেন এবং ডমিনোজ তখন প্রতিযোগীদের তুলনায় অনেক দ্রুত গতিতে বাড়তে শুরু করে। পরবর্তী 2 বছরে ডমিনোজ 32টি নতুন ফ্র্যাঞ্চাইজি চালু করে। শুরুর দিকে কিছু গুণগত মানের সমস্যা দেখা দিলেও পরবর্তীতে তা সফলভাবে সমাধান করা হয়। 1969 সালের শেষে মিশিগান, ভারমন্ট এবং ওহিও এই 3টি রাজ্যে মোট 42টি দোকান খোলা হয়, আর 1978 সালের মধ্যে আমেরিকা জুড়ে 200-র বেশি ডমিনো স্টোর চালু হয়ে যায়। এরপর আসে 1980-র দশক, যখন ডমিনোজের ডেলিভারি সার্ভিস পুরো আমেরিকায় সাড়া ফেলে দেয়। তাদের দেখে প্রতিদ্বন্দ্বী পিৎজা হাট সহ অন্যান্য ব্র্যান্ডও ডেলিভারিতে ফোকাস করা শুরু করে। মানে এখন ডমিনোজের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা শুরু হয়। তবে নিজেকে ভিন্নভাবে তুলে ধরতে ডমিনোজ নেয় এক দুর্ধর্ষ পদক্ষেপ। 1984 সালে তারা বাজারে ঘোষণা দেয় 30 মিনিটের মধ্যে পিৎজা পৌঁছাবে, নয়তো পয়সা লাগবে না। এই অফার গ্রাহকদের মনে ঝড় তোলে আর ডমিনোজের বিক্রি যেন রকেটের মতো বাড়তে থাকে। সবার কাছে এই ডিল ছিল এক কথায় স্বপ্নের অফার। এই ক্যাম্পেইনের মাধ্যমে ডমিনোজের বাজার দখল আরও সহজ হয়ে যায়। 1980 শুরুতে যেখানে ডমিনোজের আমেরিকায় 200টি শাখা ছিল, সেখান থেকে তারা পৌঁছে যায় বিশ্বব্যাপী 5000 শাখায়, এবং তখন ডমিনোজ হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল রেস্টুরেন্ট চেন। কিন্তু সাফল্যের মাঝেও টম এক কঠিন দুঃসংবাদ পান। 1989 সালে ডমিনোজের এক 17 বছর বয়সী ডেলিভারি বয় দ্রুত পিৎজা পৌঁছাতে গিয়ে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনা খবরের কাগজে উঠে আসে আর শিরোনামে লেখা হয়, এক তরুণ প্রাণ 30 মিনিটের চাপের কারণে জীবন হারালো। এটা পরিষ্কার, দ্রুত সময়ের মধ্যে পিৎজা পৌঁছে দেওয়ার চেষ্টায় ডেলিভারি ড্রাইভাররা অনেক সময় ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ি চালাতেন। এই সমস্যাগুলো ধীরে ধীরে জাতীয় ম্যাগাজিনেও শিরোনাম হতে শুরু করে। একটি রিপোর্টে প্রকাশিত হয়েছিল, 1 বছরে একটি বড় দুর্ঘটনায় এক ডেলিভারি গাড়ি চালক একটি দম্পতির ওপর গাড়ি তুলে দেন, যার ফলে ঘটনাস্থলেই তাদের শিশুর মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে ডমিনোজকে ক্ষতিপূরণ হিসেবে $32 মিলিয়ন দিতে হয়। 1993 সালে আরেকটি মামলা উঠে আসে, যেখানে আবারও ডমিনোজ ড্রাইভারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। এসব ঘটনার ফলে ডমিনোজের দ্রুত ডেলিভারি সার্ভিস নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। যে ক্যাম্পেইন একসময় ডমিনোজকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল, সেটাই যেন এখন তাদের গলার কাঁটা হয়ে দাঁড়ায়। এই ঘটনার পর ডমিনোজ কর্তৃপক্ষ 30 মিনিটের ডেলিভারি প্রতিশ্রুতি বন্ধ করে দেয়। এরপর 1998 সালে কোম্পানির প্রতিষ্ঠাতা থমাস মোনাহান ডমিনোজ পিৎজা $1.1 বিলিয়ন বিক্রি করে দেন। কিন্তু বিতর্ক এখানেই শেষ হয়নি। 2009 সালে ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় ডমিনোজের 2 কর্মী পিৎজার সাথে চরম অস্বাস্থ্যকর আচরণ করছেন। কখনো পিৎজার উপর হাঁচি দিচ্ছেন, আবার কখনো নাকের ভিতর আঙুল দিয়ে সেই হাতেই পিৎজা ডো মাখাচ্ছেন। এমন 5টি ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়ে, যা ডমিনোজের ব্র্যান্ড ইমেজে মারাত্মক প্রভাব ফেলে। পরে জানা যায় এটি ছিল একটি প্র্যাঙ্ক ভিডিও। ডমিনোজ কর্তৃপক্ষ জানায়, ভিডিওতে দেখা সেই পিৎজাগুলো কোনো গ্রাহকের কাছে পাঠানো হয়নি। তবুও এই ছোট্ট মজার ভিডিও কোম্পানির সুনাম ও বিক্রয়ে বড় ক্ষতি করে। তবে সব প্রতিকূলতা কাটিয়ে আজ ডমিনোজ পিৎজা পৃথিবীর অন্যতম বৃহৎ ফাস্টফুড চেইনে পরিণত হয়েছে।
বর্তমানে বিশ্বজুড়ে 18,848টি ডমিনোজ আউটলেট চালু আছে। বিক্রির দিক থেকে ডমিনোজ বর্তমানে পিৎজা হাটের তুলনায় প্রায় 4 গুণ বেশি আয় করছে। আপনাদের জানিয়ে রাখি, সারা বিশ্বে প্রতিদিন 3 লাখ ডমিনোজ পিৎজা তৈরি করা হয় এবং ডমিনোজের এক শেফ জাগ্রোস জাফ একবার নয় 2 বার ওয়ার্ল্ড পিৎজা চ্যাম্পিয়নশিপে বিজয়ী হন। আশা করি এই ভিডিওটিও আপনারা আগের মতোই ভালোবাসা দেবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের প্রতিটি কমেন্ট, প্রতিটি সাপোর্টের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।